আমি ফারাবী চৌধুরী ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছি। বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং মা কলেজের শিক্ষিকা। পরিবার বলতে আমি এবং বাবা মা ঢাকায় থাকি। পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা বিজনেস দেখাশোনা করি, এইটুকুই। গ্রামের বাড়িতে এসেছি কিছুদিনের জন্য বেড়াতে, আমি এবং বাবা মা। বেড়াতে আসার মূল কারণ হচ্ছে আমার ছোট চাচা বিয়ে করেছেন কিছুদিন আগে, কিন্তু আমরা কেউ আসতে পারিনি। তার মূল কারণ হচ্ছে আমার এক্সাম এবং বাবার ব্যবসার কাজে বাহিরে থাকা। আর এতদূর আম্মু একা একা আসাটা পসিবল নয়, তাই কেউই আসেনি। এই নিয়ে সবাই অনেকটা রেগে আছে আমাদের ওপর। এদিকে আমার এক্সাম শেষ এবং বাবাও ফ্রি, তাই বললেন এই সুযোগে বাড়িতে যাওয়া যাক। আমিও আর মানা করিনি। এই ঢাকা শহরের ব্যস্ত কোলাহলে জীবন প্রায় অতিষ্ঠ। সেই সুবাদে গ্রামের হাওয়া লাগলে মন্দ হয় না। বাড়িতে এসে দেখি সব কাজিনরা সেখানে উপস্থিত, তবে আপন নয়, একই গ্রামের আর কি। আপন আছে, কিন্তু কেন তাদের কথা বলছি না সেটা পরে বলবো। সমবয়সী কাজিন এবং বন্ধু পেয়ে আমাকে আর পাইকে মনে হচ্ছে দ্বিতীয়বার যেন জীবন ফিরে পেয়েছে। সারাদিন ঘোরাঘুরি, আড্ডা, এসবেই আমার দিন যায়। হঠাৎ বাড়িতে কথা উঠল বিদেশ থেকে নাকি ফুপি এবং ওনার ফ্যামিলি দেশে আজ রাতেই আসবে। সবাই তো আরও দ্বিগুণ খুশি হয়ে গেল। ফুপির পরিবারে শুধু ফুপি, ফুপা এবং ওনার এক ছেলে তামিম এবং এক মেয়ে নেহা। ওনারা বিগত 10 থেকে 12 বছর ধরেই বিদেশে রয়েছেন। নেহা এবং তামিম যখন খুব ছোট তখন যে গিয়েছিলেন আর আসেনি। রাতে ফুপিরা সোজা আমাদের বাড়িতে আসলেন, কারণ দেশে ফুপার তেমন কোনো আত্মীয় নেই, আর থাকলেও যোগাযোগ তেমন নেই। তাই আমাদের এখানেই থাকবেন, আবার চলে যাবেন। আমি রুমে বসে গেম খেলছিলাম, এমন সময় আম্মু এসে বলল, কি রে ফারাবি, তুই এখানে বসে কি করছিস? ওইদিকে তোর ফুপিরা এসে গেছে সেই কখন, তুই এখনো গিয়ে দেখা করলি না? সবে তো এসেছেন, এত তাড়াহুড়োর কি আছে? এক বাড়িতেই যখন আছি তখন তো দেখা হবেই। এটা কেমন কথা? ওনারা কি বাহিরের লোক যে পরে দেখা করবি? যা বলছি। এক প্রকার বাধ্য হয়ে নিচে গেলাম। আসলে বড় ফুপির সাথে আমার কথা খুব কমই হয়েছে। এক তো বাহিরে থাকেন, আর ছোটবেলা থেকেই ওনাকে খুব কম দেখেছি, কিন্তু ফোনে মাঝে মাঝেই কথা হতো। তারপরও একটু অন্যরকম লাগছে। আমি গিয়ে সবাইকে সালাম দিলাম। ফুপা এসে আমাকে জড়িয়ে ধরলেন, সাথে ফুপিও। ফুপি তো আমাকে ধরে কান্নাই করে দিয়েছেন, যেটা আমি আশা করিনি। আমি নাকি ওনার খুব শখের এবং আদরের, কারণ এই চৌধুরী পরিবারে আমি সবার বড় এবং প্রথম, তাই আমার দিকটা একটু সবার থেকে আলাদা। হঠাৎ আমার চোখ গেল নেহার দিকে, সেও আমার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই একটু মুচকি হাসলাম। তারপর নেহাকে উদ্দেশ্য করে বললাম, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বয়স বাড়লে তো বড় লাগবেই। পড়াশোনা করিস তো ঠিক মতো? না করে উপায় আছে? পরে তো সবাই আমাকে তানা মারবে। বড্ড কথা বলা শিখে গেছিস দেখছি। আগে তো এমন ছিলি না, খুবই শান্তশিষ্ট ছিলি। তুমিও তো আগের মতো নাই। আগে কত হ্যান্ডসাম চিকনা ছিলে, আর এখন মোটু হয়ে গেছো। কি আমি মোটু? তা নয় তো কি, বিশ্বাস না হলে আয়নায় দেখো। সেটা আর দেখা লাগবে না। আমি জানি আমি কতটা হ্যান্ডসাম। তুই জানিস ভার্সিটির মেয়েরা আমার জন্য পাগল। শুধুমাত্র একটাবার কথা বলার জন্য ওরা কত আশা নিয়ে বসে থাকে। ওরে আমার হ্যান্ডসাম রে, আসছে। বিশ্বাস করিস না তো ঠিক আছে, একদিন তোকে ভার্সিটিতে নিয়ে গিয়ে দেখাবো। তার কোনো দরকার নেই, কারণ আমি জানি এসব ভুয়া। সরো রাস্তা থেকে। এটা বলেই নেহা আমার পাশ দিয়ে চলে যেতে নিল। সে সময় আমি ওর চুল ধরে জোরে একটা টান দিয়ে দৌড়ে পালালাম। পেছন থেকে নেহা আমি সহ আমার পুরো গোষ্ঠীকে গালি দিতে লাগলো। রাতে ডিনারের জন্য সবাই একসাথে বসলাম। অনেকদিন পর সবাই একসাথে খাচ্ছি।
তাই পুরো টেবিলটা একেবারে বাণিজ্য মেলার মতো হয়ে গেছে। খাওয়ার পাশাপাশি চলছে নানান ধরনের আলাপ। হঠাৎ তামিম মানে নেহার ভাই আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ফারাবি ভাইয়া, তুমি এত ভাত খাবে? পরে হাঁটতে কষ্ট হবে কিন্তু। আমার হাঁটার টেনশন তুই করিস না, তুই নিজে খা। এমন রোগা পাতলা হয়ে আছিস, কবে না বাতাসে উড়ে যাস। এ কথা শুনে সবাই হাসতে লাগলো। নেহা তো হাসতে হাসতে প্রায় মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। আমি ওকে উদ্দেশ্য করে বললাম, আর নেহা, তুই যেভাবে খাওয়া শুরু করেছিস, তোকে খাওয়াতে গেলে তো রান্নাঘর খালি হয়ে যাবে। তাতে তোমার সমস্যা কোথায়? মনে হচ্ছে নিজের শ্বশুর বাড়ি থেকে খাবার যৌতুক এনেছো, যার জন্য শেষ হয়ে যাবে। শেষ হলে আবার রান্না হবে, তারপরও আমি খাবো। খা খা, এত খেয়ে তো সে হাড্ডিই রয়ে গেলি। তোমার মতো মোটু হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। খাওয়ার পর সবাই নিচে গল্পে মেতে উঠল, কিন্তু আমি, নেহা আর তামিম উঠে গেলাম ছাদে। গ্রামের রাতের হাওয়া শহরের থেকে একেবারে আলাদা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, আকাশ ভরা তারা। গ্রামে আসলে মন একদম ফ্রেশ হয়ে যায়। একদম ঠিক। ঢাকায়ও আর শান্তি কোথায়? ওখানে শুধু হর্ন, ধুলো, টেনশন। তাও আবার নিজেকে বলে হ্যান্ডসাম। মেয়েরা নাকি তার জন্যে পাগল। ওইটা আমার ট্যালেন্ট। ট্যালেন্ট নাকি মোটু হওয়ার রেজাল্ট? একদম। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আচ্ছা, তোরা দুই ভাই বোন কি আমাকে খোঁচাইতে এখানে বসছিস? আর কি করব বলো, খোঁচানোর মতো তেমন কেউ নেই, তাই তুমিই একমাত্র ভিকটিম। সময় আসুক, আমিও কিন্তু প্রতিশোধ নেব। দেখা যাবে কে কি প্রতিশোধ নেয়। আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর যে যার রুমে চলে গেল ঘুমাতে। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল। গ্রামের হাওয়া ভিন্ন রকম, ঠান্ডা আর হালকা রোদ। আমি ঘুম থেকে উঠে ধীরে ধীরে রুম থেকে বের হলাম। দেখলাম নেহা ছাদের কোণে দাঁড়িয়ে তাকিয়ে চারপাশটা দেখছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। কিরে, সকাল সকাল কি করছিস? তেমন কিছু না, চারপাশের প্রকৃতিটা একটু দেখছি। আর তুমি? আমি ঘুম থেকে উঠে মাত্র রুম থেকে বের হলাম। চা খাবে? কিন্তু কে দিবে? সবাই তো ব্যস্ত। হ্যাঁ, সবাই তো ব্যস্ত হবেই। তুমি দাঁড়াও, আমি বানিয়ে আনছি। তুই চা বানাতে পারিস? এখানে না পারার কি আছে? শুধু চা না, আরো অনেক কিছুই বানাতে পারি। বাহ, শুনে ভালো লাগলো। একটা গুণ তো থাকা উচিত অন্তত তোর মাঝে। নেহা আমাকে ভেঙচি কেটে চা বানাতে চলে গেল। নেহা দেশের বাইরে থাকলেও তার মাঝে দেশের সব সংস্কৃতি স্পষ্ট, যেটা দেখে আমি বরাবরই অবাক হই। নয়তো মানুষ বিদেশে গেলে কত চেঞ্জ হয় আচার ব্যবহারে, নয়তো পোশাক আশাক দিয়ে, কিন্তু নেহার মাঝে সব কিছু বিদ্যমান। কথাবার্তাও নর্মাল, দেখে বোঝাই যাবে না যে সে এত বছর বিদেশে থেকেছে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন নেহার সাথেই বেশি কথা বলছি। আরও তো কাজিন আছে, অথবা নেহা তো বিদেশ থাকে, তাহলে ওর সাথে আমার বন্ডিং এত ভালো কিভাবে? বিদেশে থাকলেও নেহার সাথে কথা হতো মাঝে মাঝেই, তবে ফুপির সাথে কম, সেটা আগেও বলেছি। কিন্তু নেহা এবং তামিমের সাথে কথা ঠিকই হতো। আর আমার আরও কাজিন আছে, তবে তারা বরাবরই খুব ছোট। ওই যে বললাম, ছোট চাচু কয়দিন আগে বিয়ে করলেন, যার জন্য গ্রামে আসা। আর মেজো চাচুর ঘরে 2 ছেলে 1 মেয়ে, যারা বয়সে খুবই ছোট। আর সবার বড় হলেন আমার বাবা, যার ঘরে আমি একজন। আর ফুপির ঘরে স্নেহা আর তামিমি। আর এজন্যই আমি গ্রামে খুব একটা আসতাম না, কারণ সমবয়সী কেউ ছিল না। আর তাই বর্তমানে তামিম, আমি এবং নেহা 3 জনেই বড়। হ্যাঁ, একটু বয়সের পার্থক্য আছে, তবে সেটা তেমন ম্যাটার করে না। নেহা 2 কাপ চা নিয়ে আসলো। বাহ, তুই তো অনেক ভালো চা বানাতে পারিস। হ্যাঁ, বাবাও সেটা বলেন। বাবা তো আমার হাতের চা ছাড়া খায়ই না। তামিম কি উঠছে? আরে না, ও কি এখন উঠবে? মহারাজ তো দুপুর না হলে ওঠেন না। আমার মতো।
যেভাবে বলছো মনে হচ্ছে খুবই গর্বের কাজ। যারা দেরি করে ঘুম থেকে ওঠে ওরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অলস। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে শ্রেষ্ঠ অলস হিসেবে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটা আমিই পাবো। তারপর দুজনেই চা খেতে লাগলাম। কিছুক্ষণ নীরবতা চলল আমাদের মাঝে। আমি চা চুমুক দিতে দিতে বললাম, তুই কি সকালে উঠে আগে চা খাস নাকি অন্য কিছু আগে খাস? আমি সাধারণত আগে হালকা কিছু খাই, তারপর চা খাই। আর তুমি? আমি আমি তো ঘুম থেকে উঠে প্রথমেই চা খাই, নাস্তা পরে। ও আচ্ছা, কিন্তু খালি পেটে চা খাওয়া ঠিক না। জানি, কিন্তু অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণ নীরবতা। তারপর আমি বললাম, আচ্ছা তুই কি ধরনের খাবার পছন্দ করিস? আমি মোটামুটি সবই খাই, তবে মিষ্টি বেশি পছন্দ। আর ভাজা পোড়া খুব বেশি একটা খাই না। আমি ঠিক উল্টো, ভাজা পোড়া ছাড়া তো আমার চলেই না, ঝাল তো মাস্ট। তাহলে আমরা একেবারেই আলাদা লাইফস্টাইলের। হ্যাঁ, আর তুই দিনে কি করিস সাধারণত পড়াশোনা বাদে? আমি বই পড়ি, মাঝে মাঝে রান্না করি আর ছবি আঁকি। আর তুমি? আমি গেম খেলায় সময় বেশি দেই, মাঝে মাঝে বাহিরে চলে যাই বন্ধুদের সঙ্গে। গেমার। আর কোনো খেলাধুলা কি করো? মাঝে মাঝে ক্রিকেট বা ফুটবল, তবে বেশি সময় গেমেই চলে। আচ্ছা, তোরা কতদিন দেশে থাকবি? জানি না, মা বলল মাসখানেকের উপরে। ও, আর তুমি ঢাকা কবে ফিরছো? চলে যাব এই সপ্তাহেই। কি বলো, তুমি চলে গেলে তো আমি আর তামিম একা হয়ে পড়বো, একটুও ভালো লাগবে না। তো তোদের এখানে থাকতে কে বলেছে? মানে? তোরা আমাদের সাথে ঢাকায় যাবি। কে বলেছে? গতকালই তো ফুপির সাথে বাবার কথা হলো, আমাদের ওইখানে গিয়ে বেশ কিছুদিন থাকবি তোরা, তারপর আবার গ্রামে ব্যাক করবি। কিন্তু ওইখানে তো বাসা নিশ্চয়ই বন্দিখানা। না, আমাদের ফ্ল্যাট যথেষ্ট বড়। আর তোকে কি বাসায় বসিয়ে রাখবো নাকি? সারাদিন ঘোরাঘুরি করেই কেটে যাবে দিন। সত্যি বলছো? তারপর আরও কিছুক্ষণ কথা বলে নিচে চলে আসলাম। কেটে গেল সপ্তাহ। আজকে বাসায় ফিরব, সাথে নেহারাও। বাসায় ফিরে যেন নিজের প্রাণ ফিরে পেলাম। যে যাই বলুক না কেন, নিজের ঘর, নিজের বেডরুম ছাড়া আর কোথাও শান্তি নেই। এখানে না খেয়ে পড়ে থাকলেও শান্তি। নিচে বাবা মা এবং ফুপা ফুপি বসে আড্ডা দিচ্ছেন, আর উপরে বারান্দায় আমি, তামিম এবং নেহা খোলা আকাশের নিচে বসে আড্ডা দিচ্ছি তিনজন। তামিম বলে উঠল, জানো ভাইয়া, প্রথমে ভেবেছিলাম ঢাকায় আসলে বন্দি হয়ে থাকতে হবে, কোনো আলো বাতাস নেই, তাই আসতে মন চাচ্ছিল না। কিন্তু যখন শুনলাম তুমি থাকবে না, তখন ভাবলাম একা একা থাকলে বোর হয়ে যাব, তাই রাজি হচ্ছিলাম। কিন্তু তোমাদের বাসায় এসে খুব বেশি ভালো লাগছে। এমন মুক্ত আকাশের নিচে বারান্দায় মনে হচ্ছে না এটা ব্যস্ত কোনো শহর। অনেক কষ্টে এই ফ্ল্যাটটা পেয়েছিলাম, নয়তো ঢাকা শহরে এমন খোলামেলা ফ্ল্যাট পাওয়া সোনার হরিণ ধরার মতো। আমি তো ভাই আর গ্রামে ফিরে যাব না, ওইখানে একটু ভাল লাগে না। একে তো ওয়াশরুমে অসুবিধে, তারপর কারেন্ট যখন তখন নিয়ে নেই, ঘুমের একদম 12টা বাজিয়ে দেয়। আমি এখান থেকেই ডাইরেক্ট এয়ারপোর্টে যাব। তো থাক, কে মানা করেছে তোকে? এটা তো তোদের বাসাই। আমি তো আরও ভেবেছি হয়তো তোর ভালো লাগবে না। তা নেহা, তোর কেমন লাগছে? ভালোই, যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ ভালো। যাক, তোদের ভালো লাগছে শুনে নিজেরও খুব ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, এবার অন্য কিছু জিজ্ঞেস করি। কর, কি জিজ্ঞেস করবি? তুমি বিয়ে করবে কবে? কেন, আমার বিয়ে দিয়ে তোর কি কাজ? না মানে এভাবে তিনজন ভালো লাগছে না, ভাবি থাকলে আরও বেশি ভালো লাগতো। ভাবির সাথে আড্ডা দিতে আরও বেশি মজা। তামিমের এমন কথাই নেহা যেন কেমন হয়ে গেল। তার মুখে লজ্জার আভা স্পষ্ট, কিন্তু কেন তা বুঝলাম না। নেহা সেখান থেকে উঠে চলে গেল, আর ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম।
তারপর মুখ ফিরিয়ে তামিমকে বললাম, এসব বিয়েটির ঝামেলায় আমি নেই, যেমন আছি তেমনই ভালো। বললেই হলো নাকি? তোমার বিয়ে না খেয়ে এবার আর যাচ্ছি না। সেই আশা নিয়ে বসে থাক, আগামী 5 বছরের ভেতর এসব কিছুই হচ্ছে না। কি 5 বছর? হা হা হা। এভাবে গাধার মতো হাসছিস কেন? আমি হাসার মতো কি এমন বললাম? তার মানে তুমি কিছুই জানো না? কি জানবো? তোমার বিয়ে আমরা থাকতে থাকতেই হবে। ফাজলামো করিস না তো একদম। ফাজলাম না ভাইয়া, সত্যি বলছি। আর এর জন্যই আমাদের দেশে আসা। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো জানো, কিন্তু এখন তো দেখছি তুমি জানোই না। আমার বিয়ে আর আমি জানি না? তুই ফাজলামো করছিস? আমি এসব বিশ্বাস করি না। তাহলে চ্যালেঞ্জ নাও। কিসের? যদি তোমার বিয়ে হয় তাহলে আমি যা চাইবো তাই দিবে, আর যদি না হয় তুমি যা চাইবে তাই দিব। আচ্ছা, তুই এত কনফিডেন্সের সাথে কিভাবে কথা বলছিস? কারণ আমি যা বলছি তাই সত্যি, আর তাই হবে। মানে কি? আমি তো কিছুই জানি না। কি জানিস তুই? খুলে বল। বলা যাবে না। এখন যদি বলি তাহলে সবাই এসে আমাকে কেলাবে। যতটুকু বলেছি ততটুকুই জেনে রাখো। এখন বাই, গুড নাইট। তামিম, তামিম শোন। ও কিছু না শুনেই সেখান থেকে চলে গেল। কি বলে গেল কিছুই মাথায় ঢুকছে না। তারপর ভাবলাম ও মিথ্যা বলে ফাজলামোই করেছে। আমি আর কিছু না ভেবে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন থেকে তামিম এবং নেহাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। ঢাকায় ফিরে এসে বেশ ভালো লাগছিল। তামিম, নেহা আর আমি তিনজনেই খুব আনন্দে আছি। প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঘোরাঘুরি, আড্ডা, মজার খুনসুটি সব মিলিয়ে সময় কেটে যাচ্ছে হাসি খুশিতে। ইদানিং বাবা মা এবং ফুপা ফুপি অনেক আলাপ আলোচনা করছেন, কিন্তু কী নিয়ে সেটা জানি না, আর জানতেও চাই না। হবে হয়তো কোনো দরকারি কথা, সেসবে আমি কান দিলাম না। কিন্তু না দেওয়াতেই আমাকে পড়তে হলো মহা ঝামেলায়, যার কোনো কুল কিনারা নেই। শোনেন তাহলে। একদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম বাসা পুরো অন্যরকম সাজানো। পুরো ফ্ল্যাট জুড়ে রং বেরঙের ফুল আর ছোট ছোট আলোর বাতি ঝলমল করছে। চোখ ঘষে দেখে বুঝলাম না, এটা আর কারো না, আমারই বাসা। হঠাৎ দেখলাম তামিমকে। তাকে অনেক খুশি খুশি লাগছে। আমি তামিমকে জিজ্ঞেস করলাম, কিরে, বাসায় এভাবে সাজানো গোছানো কেন? এক রাতে কি এমন হয়ে গেল? আরে ভাইয়া, একটু সারপ্রাইজ। তুমি আজ সব কিছু জানবে। কি জানবো? আর কি সারপ্রাইজ? বলবো? বল না ভাই, কেন বুকের হার্টবিট বাড়াচ্ছিস? ওকে, বলছি। আজ তোমার এবং নেহাপুর আমার এবং নেহার কি? গায়ে হলুদ। কি? এই, কি বললি? আবার বলতো। বয়রা নাকি তুমি? আল্লাহ, আগে বলবো না? তাহলে তো তোমার সাথে আমার বোনের বিয়েই দিতাম না। এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, কি আজ করব? তাও আবার বলছি, আজ তোমার এবং নেহাপুর গায়ে হলুদ, আর আগামীকাল বিয়ে। আজকে গ্রামের বাড়ি থেকে সবাই আসবে। আমি চমকে চিৎকার করলাম, হোয়াট? মানে কি বলছিস? গায়ে হলুদ আজই? হ্যাঁ, সবাই জানে, আমি জানি, কিন্তু তুমি ছাড়া কেউ জানে না। মানে কি সবাই জানে মানে? নেহা? আর বিয়ে তো সে জানবেই না। মানে কি সবাই জানিস অথচ আমি কিছুই জানি না? আমাকে আগে বললি না কেন? সেটা তো সারপ্রাইজ। আমাকে মানা করা হয়েছিল বলতে, তাই বলিনি। এখন গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুমি বরং প্রস্তুতি নাও। বাই। এটা বলেই তামিম চলে গেল। সব কিছু আমার মাথার ওপর দিয়ে গেল। আমি তাড়াতাড়ি মায়ের কাছে গেলাম। আম্মু, এসব কি শুনছি? কি শুনেছিস? আগে সেইটা না বললে কিভাবে জানবো? মানে আমার এবং নেহার বিয়ে, এসব কি সত্যি? মিথ্যা হতে যাবে কেন? মানে কি আম্মু? এটা কি ফাজলামো পেয়েছো? ধীরে কথা বল।
বাড়ি ভর্তি মেহমান। তুমি আমাকে এটা বলো, এসবের মানে কি? মানে আবার কি হবে? আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোর এবং নেহার বিয়ে হবে। আমাদের সবারই তোর এবং নেহার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন। আমাকে এসব আগে জানালে না কেন? এখন তো জেনেছিস, তোর সমস্যা কোথায়? এটা কোনো কথা আম্মু? এভাবে হুটহাট বিয়ে ঠিক করে দিলে, তাও আবার নেহার সাথে? আচ্ছা ওয়েট, নেহা কি জানে? তুই জানলে সে জানবে না কেন? ওয়েট, এখনই ওকে জিজ্ঞেস করে আসছি। হবে না, বিয়ের আগ পর্যন্ত কেউ কারোর সাথেই কথা বলবে না। দিস মাই অর্ডার। একদম ঠিক করছো তোমরা আমার সাথে। যা করছি ভালো করছি। এখন এখান থেকে যা, রুমে গিয়ে দেখ বিয়ের জন্য যা যা লাগে রেখে এসেছি। সব ঠিকঠাক আছে কি না গিয়ে দেখ, না হলে আমাকে জানাস। আর আজকে তোর এবং নিহার গায়ে হলুদ, সন্ধ্যায় রেডি থাকিস। ধ্যাত, ভাল লাগে না। আম্মু আমার কোনো কথাই শুনলো না। বাসায় অলরেডি অনেক মেহমানরা এসে গেছেন। আমি কি করব বুঝতে পারছি না। রুমে গিয়ে দেখি আমার সব হারামি বন্ধুগুলা এসে গেছে। সবাই আমাকে নিয়ে ফাজলামো করতে লাগলো। আমিও সেটা মুখ বুজে হজম করতে লাগলাম। এখন মনে হচ্ছে আমি বাস্তব নয়, সিনেমায় ঢুকে পড়েছি। কারণ এমন ঘটনা সিনেমাতেই হয়, কিন্তু আমার ক্ষেত্রে বাস্তবেই হচ্ছে। রুমে বসে আঙ্গুল কামড়াতে লাগলাম। গায়ে হলুদের মঞ্চে আমি এবং নেহাব দুজনেই এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে বসে আছি। চারপাশে রঙিন ফুল আর হলুদ সাজের মাঝে সূক্ষ্ম আলো খেলছে। নেহার চোখে লজ্জার ঝিলিক, আর আমার মনে এক অদ্ভুত উত্তেজনা। সবার উপস্থিতি, হাতে হলুদ রং, ফুলের সুবাস, সব কিছু যেন এক অদ্ভুত তীব্রতায় মুহূর্তগুলোকে পূর্ণ করছে। ছবি তোলা, আশীর্বাদ আর অতিথিদের হাসি সব মিলিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটি যেন স্বপ্নের মতো। হলুদ পর্ব শেষ হলে আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিলাম বিয়ের জন্য। পরদিন সকাল থেকে পুরো বাসা যেন উৎসবের রঙে ভরে উঠল। চারপাশে আলো, ঝলমলে সাজসজ্জা, গানের সুর আর অতিথিদের আনাগোনা। সবাই ব্যস্ত, কেউ ফুল সাজাচ্ছে, কেউ আবার রান্নার কাজে ব্যস্ত। আমার মনে তখনও এক অদ্ভুত চাপা অস্থিরতা। সব কিছু ঠিক সিনেমার মতো এগোচ্ছে, যেন আমি মাঝখানে দাঁড়িয়ে শুধু দেখছি, অথচ সব কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। দুপুর নামতেই সাজানো সেন্টারে সবাই সমবেত হলো। ঝলমলে আলোয় ভরে উঠল পুরো হল রুম। চারদিকে অতিথিদের ভিড়, হাসি শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশে যেন মুহূর্তগুলো জমে যাচ্ছে। আমি আস্তে আস্তে মঞ্চের দিকে এগোলাম। বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপের সাথে আমার জীবন নতুন মোড়ে ঘুরে যাচ্ছে। একটু পর নেহা এলো, পরনে লাল বেনারসি, চোখে লজ্জা মিশ্রিত ঝিলিক এবং সব মিলিয়ে যেন স্বপ্নের কোনো চরিত্র। ওকে দেখার পর মনে হচ্ছিল আমি সত্যি বদলে যাচ্ছি। এতদিন খুনসুটি, হাসি, আড্ডার মাঝে যাকে চিনতাম, আজ সে দাঁড়িয়ে আছে একেবারে ভিন্ন এক রূপে। হলের নীরবতা নেমে এলো যখন কাজী সাহেব মঞ্চে এলেন। সবাই চুপচাপ তাকিয়ে আছে। আমার কানে তখন শুধু নিজের স্পন্দনের শব্দ। আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব যখন প্রশ্ন করলেন, আপনি কি নেহাকে বউ হিসেবে কবুল করছেন? তখন মনে হচ্ছিল সময় থমকে গেছে। আমি গভীর শ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, কবুল। তারপর নেহার দিকে তাকালাম, মাথা নিচু, ঠোঁটে হালকা কম্পন, কিন্তু কণ্ঠস্বর স্পষ্ট, কবুল। এই এক শব্দেই মনে হলো চারপাশের সব শব্দ মিলিয়ে গেছে। শুধু আমাদের দুজনের এই স্বীকৃতি যেন পৃথিবীর সবচেয়ে বড় সত্য হয়ে উঠল। অনুষ্ঠান শেষ হলো, দোয়া পড়া হলো, সবাই এগিয়ে এসে শুভেচ্ছা জানালো, ছবি তুলল। আমি চুপচাপ বসে আছি, অথচ ভেতরে ভেতরে অনুভব করছি এক নতুন দায়িত্ব, এক নতুন সম্পর্কের ওজন। নেহার চোখে লাজের আড়ালে যে আবেগ, তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল আমাদের দুজনের মাঝের সব অদৃশ্য দূরত্ব এক মুহূর্তেই মিলিয়ে গেছে। সব কিছু শেষ হলে
পরিবার ও আত্মীয়দের সাথে আমরা ধীরে ধীরে বাসায় ফিরে এলাম। গাড়ির ভেতরে নীরবতা, বাইরে ঝলমলে আলো। আমি শুধু একবার নেহার দিকে তাকালাম। ও জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমাদের দুজনের মনেই এখন একই অনুভূতি কাজ করছে। বর্তমানে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেও সেটা শুধু আমার ঘর নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে না চাইতেও সাথে অ্যাড হলো বাসর ঘর। ভেতরে ঢুকতে সাহস পাচ্ছি না। একে তো এরকমভাবে বিয়ে হলো, তাও আবার নেহার সাথে। ভেতরে গিয়ে কি বলবো না বলবো এসব ভেবেই কুল পাচ্ছি না। তাও কি আর করার, ঢুকতে তো হবেই। আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরে মৃদু আলো, ফুলের গন্ধে ভরে আছে চারপাশ। নেহা খাটের কোণে বসে মাথা নিচু করে আছে। আমি ঢুকতেই ও আস্তে উঠে দাঁড়ালো। তারপর আমার কাছে এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি একটু হকচকিয়ে গেলাম। তারপর মুখে হালকা হাসি এনে বললাম, আরে এগুলোর কি দরকার ছিল? নেহা মাথা নিচু করে নরম স্বরে বলল, দরকার না, এটা রেওয়াজ। দুজনেই খাটে বসলাম। কয়েক সেকেন্ড চুপচাপ কাটলো। কি বলবো বুঝতে পারছি না। এতদিন যাকে তুই বলে এসেছি তাকে এখন তুমি করে বলতে হবে। তুই করে বলাটা এখন বেমানান, তাই ভাবলাম তুমি করেই বলবো। আমি একটু কেশে বললাম, আমি তো কিছুই জানতাম না আগে। মানে এমনভাবে হুট করে বিয়ে হয়ে যাবে ভাবতেই পারিনি। তুমি কি আগে থেকে জানতে? নেহা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আবার একটু চুপ। নেহা আঙ্গুল নিয়ে খেলা করছে, লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। তুমি আমাকে একবারও কিছু বললে না কেন? লজ্জা লাগে, কিভাবে বলতাম? আমি ধীরে ধীরে কাছে এগোলাম। নেহা সামান্য সরে গেল, কিন্তু আবার থেমে গেল। তাহলে এখনো লজ্জা লাগছে? লাগবেই না কেন? প্রথমবার একসাথে বসে আছি, তাও অন্য একটা নতুন সম্পর্ক নিয়ে। আমারও তো একই অবস্থা। মনে হচ্ছে কিছু বলার মতো শব্দই খুঁজে পাচ্ছি না, তবুও ভালো লাগছে। এখন তো আমরা একটা নতুন সম্পর্কে জড়িয়ে গিয়েছি, তাই না? কিছুক্ষণ নীরবতা চলল। আমি ধীরে ধীরে নেহার দিকে এগোলাম। তারপর হাত বাড়িয়ে ওর হাত ধরলাম। নেহা একটু আটকে উঠল, কিন্তু হাত ছাড়ালো না। আমি আবারও বললাম, এখন না চাইতেও আমাদের অনেক কিছু মেনে নিতে হবে। আমার মতে যেহেতু সব হয়ে গেছে, তাই এভাবে আর ভেতরে ভেতরে কথা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। সরাসরি সব বলে দেওয়া ভালো, এতে দুজনেরই লাভ। কি হুম ছাড়া কি আর কিছু বলা যায় না? কি বলবো? কেন আজকে বলার জন্য কোনো কথা খুঁজে পাচ্ছ না? অন্য সময় তো মুখে খই ফুটে। এই, তুমি কি ভালো হবে না? বিয়ে হয়েছে আজ, আর আজও এমন করতে হবে? এই তো এখন আগের নেহা লাগছে। এতক্ষণ তো মনে হচ্ছিল অন্য গ্রহের নেহার সাথে বসে আছি। বিয়ে হয়েছে, লজ্জা লাগবে, এটাই স্বাভাবিক। লজ্জাও আছে আবার? এবার কিন্তু সত্যি রাগ উঠছে। ওকে সরি। আমি নেহার চোখের দিকে তাকিয়ে রইলাম, সেও আমার চোখের দিকে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলছি না। আমার চোখে কেমন যেন একটা নেশা কাজ করতে লাগলো। হঠাৎ চোখ গেল নেহার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। গোলাপি রঙের ঠোঁট যেন আমাকে তার দিকে আহ্বান করছে। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। নেহা চোখ বন্ধ করে ফেলল। তার এমন চেহারা দেখে আমার হাসি পেয়ে গেল। আলতো করে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালাম। নেহা চোখ খুলে বলল, এটা কি হলো? কোনটা? কোনটা মানে? তুমি এত লজ্জা? কেন, জেনেই তো বিয়ে করেছ। মোটেও না। আমি কি জানতাম তুমি এমন? জানলে করতামই না। মাত্র এতটুকুতেই আমাকে লজ্জা বলতেছ? বাকি সিন দেখলে তো মনে হয় হার্ট অ্যাটাক করবে। বাকি সিন মানে? কিছু না, ট্রেলারে সব আগে বলে দিলে মুভি দেখার মজা থাকে না। ট্রেলার পর্যন্তই থাকেন, আর এগোতে হবে না। সেটা তো সময় আসলেই দেখা যাবে ম্যাম।
আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। তো গায়েস, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আজকের পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছিলেন তারা সত্যি করে কমেন্টে বলে যাবেন গল্পটি কেমন লেগেছে, মানে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।